তো গুড মর্নিং বন্ধুরা। এখন ফেনম পেন শহরেই আছি, 10টা 28 বাজে এখন। কাল রাতে কিছুটা এখানকার নাইট লাইফ দেখিয়েছিলাম, আর আজ সকালে এখন উঠে ব্রেকফাস্ট করতে যাব স্বাভাবিকভাবেই। আর আজকের ভিয়েতনামের যে এমব্যাসি আছে এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু অনলাইন রিভিউ পড়লাম আমি যে ওখানকার যে অফিসার আছে তিনি খুব একটা হেল্পফুল নন, আর ভিসার কারণে ওখান থেকে খুব বেশি হেল্প পাওয়া যায় না। তাছাড়া আজকে নাকি ওটা বন্ধ আছে দেখলাম, আজকে শনিবার, তো হয়তো শনি রবিবার বন্ধ থাকে। তাই ভাবছি ওখানে আর যাব কি না, কারণ ভিয়েতনামের ভিসা না পেলে কম্বোডিয়া থেকে বেরোনো যাবে না। নেক্সট কান্ট্রি ভিয়েতনাম, এটাও জানিয়ে দিচ্ছি। তো এখন কাল বলেছিলাম যে এখানে আজকের নিউ ইয়ার আছে, তো আমি ভেবেছিলাম সকালে হয়তো লোকজন জল নিয়ে বেরিয়ে পড়বে, কারণ এখানে হোলির মতো যে সেলিব্রেশনটা কাল রাতে দেখাচ্ছিলাম, রং নয় শুধু জল নিয়ে। তো ওরা বেরোয়নি, ভালোই হয়েছে, বেরোলে যাত্রার গায়ে জল দিয়ে দিতে হয়তো। এখন তো কাউকে দেখতে পাচ্ছি না জল নিয়ে দাঁড়িয়ে থাকতে, সেই জন্য স্বচ্ছন্দে হাঁটতে পারছি। পিঠে ব্যাগ আছে, ব্যাগে কাগজপত্র আছে। তো এখন একটু হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক। রাস্তায় হাঁটতে হাঁটতে এখানে তেলে ভাজা বিক্রি হচ্ছে দেখলাম বলে ভাবলাম ভিডিও করে নিই। অনেকটা চপের মতো দেখতে। তো পশ্চিমবঙ্গের শিল্প এখানেও চলে এসছে। এখানকার একটা লোকাল মার্কেটে ঢুকে পড়েছি। মার্কেটটা একদম আমাদের দেশের মতোই, খুবই ব্যস্ত, প্রচুর লোকজন, এখানে কেনাকাটাও হচ্ছে প্রচুর, সব কিছুই প্রায় দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে। বিশেষ করে সবজির দোকান, এটা মানে সবজি বাজার বেশি মনে হচ্ছে। সবজির সাথে সাথে মাংস টাংসও বিক্রি হচ্ছে, ফল, সবজি, মাংস, কিছু কিছু জামা কাপড়ের দোকান, প্রচুর গাড়ির জ্যাম বাজারের ভিতরে, স্কুটির জ্যাম প্রচুর। আর ভিড় দেখে একদম ইন্ডিয়ার মতোই মনে হচ্ছে। তো কম্বোডিয়ার লোকাল মার্কেটের একটা নমুনা ভিডিওতে দেখিয়ে দেওয়া গেল। এই যে ফেনম পেন শহরটা, এটা বিভিন্ন দিকে একদম বিভিন্ন রকম লাগছে, মানে কিছু দিকে খুবই উন্নত মনে হচ্ছে, ঠিক উন্নত বা ক্লাসি বলতে যেটা বোঝায় তেমন মনে হচ্ছে। খুবই বিলাসবহুল রেস্তোরাঁ, কফি শপ, বার এই ধরনের আছে। আবার তার কিছু দূরেই, বেশি দূরে নয়, হয়তো 2-3 মিনিটের হাঁটা পথেই এরকম লোকাল মার্কেট দেখতে পাওয়া যায়। আবার হয়তো কিছুটা দূরে চলে গেলে খুবই ক্লাসি একটা কলোনি দেখা যাবে বা স্ট্রিট দেখা যাবে। বিভিন্ন স্ট্রিট একদম পুরো আলাদা প্রত্যেকের থেকে। মানে বলতে চাইছি, এত কাছে অবস্থিত হওয়ার সত্ত্বেও বিভিন্ন স্ট্রিটের যে ধরন বা দর্শন, আকৃতি, আমূল পার্থক্য এক একটা স্ট্রিটের মধ্যে। এখানে একটা আখের রস দোকানে দাঁড়িয়েছি। আখের রসের প্রসেসটা একটু দেখিয়ে দিই ভিডিওতে। আমাদের দেশে যেমন হাত দিয়ে মেশিনটা ঘুরিয়ে বানায়, এখানে তেমন এটা একটা যন্ত্রচালিত মেশিন আখের রস বের করা। আর এই কাকু বানাচ্ছেন, এটার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 40 টাকার মতো। কাল যে নদীটা বলছিলাম, যেটার পাড়ে বসেছিলাম, এই জায়গাটা, এটা রাস্তার পাশে একটা পার্ক মতো বলা যেতে পারে, বা এই যে ইকুইপমেন্টসগুলো রাখা আছে এগুলো ফিটনেস ইকুইপমেন্টস, মানে এটা একটা ফিটনেস হাব মতো এখানে লেখা ছিল ম্যাপে। আর এই দিকটা এরকম পাথর দিয়ে বাঁধানো আছে, এখানে লাইট আছে। এই জায়গাটা এখন খুবই ফাঁকা দেখাচ্ছে, কিন্তু সূর্য ডোবার পর, সন্ধ্যের পরে যত রাত বাড়তে থাকে এখানে ভিড়ও বাড়তে থাকে। লোকজন এখানে এই যে
বেঞ্চ মতো করা আছে, এখানে প্রচুর লোকজন বসে থাকে। কাল রাত্রে আলোর জন্য অতটা দেখানো যায়নি, অন্ধকার ছিল কিছুটা। আর এই এপারে নদী, এটার নাম টোনলে স্যাপ, TONLE SAP, ম্যাপে যা দেখলাম আর কি। আর এটা গিয়ে এই পারে যেটা দেখছো, এটা গিয়ে মিশেছে মেকং রিভারে। মেকং রিভার এশিয়ার বৃহত্তম নাকি মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ রিভার আর কি মেকং। অনেক দেশের ভিতর থেকে এটা প্রবাহিত হয়েছে। তো আপাতত ওখান থেকে এই যে স্ট্রিটটা দেখছো, এর ভিতর থেকে হেঁটে এসে এখানে দাঁড়ালাম নদীটা দেখাবো বলে। আর কাছাকাছি অনেক ভিসার অফিস আছে, মানে সরকারি অফিস নয়, বেসরকারি যে ওই এজেন্ট টাইপের যারা ভিসা বানিয়ে দেয়, করে দেয়, সেরকম অফিস অনেক রাস্তার পাশে আছে। ভাবছি সেগুলোতে যাবো কি না, কিন্তু ওগুলোতে গেলে বেশি খরচ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওরা তো ওদের কমিশনও ভিসার ফিসের সঙ্গে অ্যাড করে দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তাছাড়া ভিসার যে এমবাসি আছে, ভিয়েতনামে যে এমবাসি আছে, সেটা তো বললামই, সেটা আজকের বন্ধ আছে দেখাচ্ছে। প্লাস সেখানে যে অফিসার আছে তার কাছ থেকে খুব একটা হেল্প পাওয়া যায় না ভিসা পাওয়ার জন্য। তো লাস্ট অপশান অনলাইন অ্যাপ্লাই করা। অনলাইন অ্যাপ্লাই করলে কত তাড়াতাড়ি পাওয়া যাবে সেটাও একটা চিন্তার বিষয়। যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই ভালো। তাড়াতাড়ি পাওয়া গেলে কম্বোডিয়া থেকে ভিয়েতনাম তাড়াতাড়ি এন্টার করা যাবে। কম্বোডিয়ায় আর বেশি কিছু দেখার নেই, মানে দেখার আছে, আমি বেশি দিন থাকতে চাইছি না। ঠিক আর যা দেখার দেখা হয়ে গেছে এখানে। তো এখান থেকে তাড়াতাড়ি ভিয়েতনাম যাওয়ার চেষ্টা করব, যত তাড়াতাড়ি ভিসাটা পেয়ে যাই। তো এই আপাতত এখন কাছাকাছি যে ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে কিছু ওয়াট আছে, মানে বৌদ্ধ মন্দির আছে, টেম্পেল আছে, তাছাড়া রয়্যাল প্যালেস আছে, মিউজিয়াম আছে একটা, তাছাড়া একটা জেনোসাইড হল বলে এরকম কিছু একটা ছিল, নামটা ঠিক মনে নেই, কিন্তু অ্যাকচুয়াল ওটা আর কি এখানের যে হিস্ট্রি সেটা একটা সময়ে খুবই রক্তক্ষয়ী হিস্ট্রি বলা যেতে পারে, মানে সাহিত্যের ভাষায় বললে আর কি এরকম হবে। কম্বোডিয়ার একটা খুব অন্ধকারাচ্ছন্ন হিস্ট্রি আছে, একটা আন্তর্দ্বন্দ্ব বা সিভিল ওয়ার টাইপের এখানে খুব হয়েছিল একটা সময়। তো সেই সময় প্রচুর মানুষকে মারা হয়েছিল, জেনোসাইড, একে অপরকে, মানে যে বিভিন্ন দলগুলো এখানে ছিল তাদের মধ্যে ওই প্রচুর কনফ্লিক্ট হয়েছে আর কি। তার ফলে প্রচুর মানুষ মারা গেছে, তার জন্য একটা জেনোসাইড হল মতো কাছাকাছি আছে। এছাড়া টিউজিয়াম আছে, মন্দির আছে অনেক, রয়্যাল প্যালেস আছে। তো বললাম রয়্যাল প্যালেসের টিকিটটা মনে হয় একটু বেশি, তো ওটায় যাবো না। যে মন্দিরগুলো আছে সেখানেই ঘুরে দেখবো আপাতত। তো এখানে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা খুব সুন্দর মনেস্ট্রি দেখতে পেলাম, এটার নাম ওয়াট পুংনালম মনেস্ট্রি। স্পেলিং ঠিক হলো কিনা জানি না, যাই হোক দেখতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে রাস্তা পেরিয়ে যেতে হবে ওইটায়। আর এখানে কিছু স্ট্রাকচার করা আছে, মূর্তি করা আছে। এপারে নদীর পাড় ধরে এই রাস্তায় হাঁটতে হাঁটতে আসছিলাম, আস্তে আস্তে এখানে এইটা দেখতে পেলাম। তো এটাই যাওয়ার চেষ্টা করব, এখন রাস্তা পেরোতে হবে। মন্দিরের ভিতরে আজকের কিছু সেরিমনি হচ্ছে সেটা বুঝতে পারছি, কারণ আজকের এখানে নিউ ইয়ার, এটা আগেই বলেছিলাম, এটা সেরিমনির একটা ড্রেস কোড বলে মনে হচ্ছে। আর এখানে এখন ঢোকা যাবে কি না বুঝতে পারছি না, জিজ্ঞেস করি। Can I get inside? Okay. তো এখানে এই স্তূপগুলো আছে, এপারে গান বাজনা হচ্ছে। উনি বললেন ঢোকার আগে টুপিটা খুলে নিতে বললেন, টুপি পরে ভিতরে ঢোকা যাবে না। আর এখানে আজকের সেরিমনি হচ্ছে নিউ ইয়ারের জন্য, ধূপ ধুনোর সেন্ট পাওয়া যাচ্ছে এখানে, গান বাজনা হচ্ছে এখানে। গান বন্ধ করে দিল, রেস্ট নেবে, এবারে আবার শুরু করেছে। এটার একটু ভিডিও করা যেতে পারে। আমি ভিডিও করতে আসলেই খালি গান বন্ধ করে দিচ্ছে।
বাদ্যযন্ত্রগুলো বেশ ইন্টারেস্টিং। এটা আর কি এখানকার লোকাল ব্যান্ড পার্টি। অন্যদিকে যাওয়া যাক একটু। মূল যে মন্দিরটা এটাই। আর এখানে সেরিমনি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে এখানে। ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে। বুদ্ধিস্ট কালচারে বা বুদ্ধিস্ট যে পুরাণ আছে, বৌদ্ধ পুরাণ বা যাই থাক, সেই রকম যে কাহিনীগুলো আছে তার কোনো চরিত্র হয়তো এনারা। যদিও দেখে আমাদের হিন্দু মাইথোলজির সঙ্গে খুব মিল পাওয়া যাচ্ছে বলে তো মনে হচ্ছে। আর এখানে আর একটা জিনিস আছে যেটা হিন্দু মাইথোলজিরই অংশ, সেটা আমি নিশ্চিত। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা সমুদ্র মন্থনের দৃশ্য এখানে চিত্রিত করা হয়েছে। তো এই কালচারগুলো, হিন্দু কালচার এবং বৌদ্ধ কালচার মিলেমিশে এইখানে একটা জায়গায় এসেছে, কম্বোডিয়ার মতো এই দেশগুলোতে। মূলত এখানে বৌদ্ধ ধর্মই প্রধান, কিন্তু তার সাথে সাথে এখানে হিন্দু পৌরাণিক বিভিন্ন ঘটনা, দেবদেবী বা হিন্দু পুরাণের বিভিন্ন অংশ এখানে মাঝে মাঝেই চোখে পড়ে যায়। তো এখানে হাঁটতে হাঁটতে একজন কাকুর সঙ্গে পরিচয় হলো। ইনি ইন্ডিয়ান। তো এখন হাঁটছি কাকুর সঙ্গে। এখানে আশেপাশে মন্দির দেখতে গেছিলাম, এই যে মন্দিরটা পাশে, এই মন্দিরটায় ভিতরে হাঁটতে হাঁটতে কাকুর সঙ্গে পরিচয় হলো, অনেকক্ষণ কথা হলো। তো ভালো লাগে এখানে। একা একা ঘুরছিলাম প্রথমে, এখানে একজন ইন্ডিয়ানের সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, ভালো লাগছে কথা বলতে। তো এই পরে আরও বলা যাবে। আজকে সারাদিন তেমন ট্রাভেলের কোনো প্ল্যান ছিল না। আজকে শুধু একটা মন্দিরেই গেছিলাম। মন্দিরে একটা ইন্ডিয়ান কাকুর সঙ্গে আলাপ হলো, তো ওনার সঙ্গেই অনেকক্ষণ গল্প করছিলাম। আর উনি ভিডিওতে আসতে চাইছিলেন না, ওই জন্য আর ওটার ভিডিও করিনি। তো উনি পেশায় একজন অ্যাস্ট্রোলজার, এখানে আপাতত ঘুরতে এসছেন। তো বেশি কিছু বলবো না ওনার ব্যাপারে। উনি একটু শাই টাইপের, উনি চাইছেন না ভিডিওতে আসতে বা ওনার নাম যাতে আমি বলি বা ছবি দেখাই। তো ওনার ব্যাপারে বেশি কিছু বলবো না। আপাতত আজকের কিছু ঘোরার তেমন প্ল্যান নেই এখনও। এখন দুপুরবেলা খেতে গেছিলাম, 2:23 বাজে। একটা রেস্টুরেন্ট থেকে এখন খেয়ে এসে হোটেলে এসছি। এই যে এটা হোটেল, ডট বলে লেখা আছে যেটা। তো এখন একটু রেস্ট নেবো, এছাড়া আর বেশি কিছু প্ল্যান নেই এখানকার।